আজকে আমরা অ্যানাটমির প্রাইমারি স্ট্রাকচার, প্ল্যান্ট অর্গানের প্রাইমারি স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। উদ্ভিদ অঙ্গের প্রাথমিক গঠনের শরীর স্থান, যাই হোক, এটা বাংলায় যেটা আছে। তো সেমিস্টার 2 অনার্সের জন্য স্পেশালি আছে এটা 8টা লেকচার, কিন্তু আমি এতগুলো লেকচার হবে না, একটু কম করে কম্প্রেস করার চেষ্টা করব। তো আমরা যখনই কোনো সেকশানের ছবি দেখি, রুট বা স্টেমের সেকশানের ছবি দেখি, ঠিক এইরকম একটা ছবি দেখতে পাই। তখন কোশ্চেন হচ্ছে, ছোটো বয়সে এগুলো ঠিক বুঝতে অসুবিধা হয়। একটা 3D অ্যানিমেশনের ছবি থেকে নেওয়া এটা দেখে একটু আইডিয়া করা হোক কীরকম অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা। যখন উপরের সেকশনটা কাটা হচ্ছে তখন শুধু উপরের এই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি, কীরকম অ্যারেঞ্জমেন্ট তার থেকে আমাদের বুঝতে হয়। এবং এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি জাইলেম ফ্লোয়েম, মানে নালিকা বান্ডিল বলে যেটা আমরা বলি, বা ভাস্কুলার বান্ডিল যেটা বলি, অ্যাকচুয়ালি সেটা কেমন, সেটা পাইপলাইনগুলো পরপর আছে। তো এটা একটা অ্যানিমেটেড জায়গা থেকে নেওয়া। গ্রাউন্ড টিস্যুগুলো কেমন দেখতে, মানে যেগুলো জ্যান্ত টিস্যু, প্যারেনকাইমাটা সেল যেগুলো, সেগুলো কেমন দেখতে, তাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন, তার ভিতরে কীরকম মেকানিক্যাল টিস্যু ডিস্ট্রিবিউশন পড়ার সময় আমরা যেরকম দেখেছি যে কেবল লাইন সিস্টেম, একটা নরম সেল, তার ভিতরে একটা শক্ত সেল, তার ভিতরে আবার নরম, তার ভিতরে এই পরপর লেয়ার পড়ে যাওয়ার জন্য পুরোটা একটা ভালো ইলাস্টিসিটির স্ট্রাকচার আছে, একটা শক্ত স্ট্রাকচার তৈরি হয়। না, মেকানিক্যাল টিস্যু ডিস্ট্রিবিউশন পড়ার সময় আমরা ওটা দেখেছি। তো রুটের ক্ষেত্রে বা স্টেমের ক্ষেত্রে বোঝার জন্য এদের অ্যারেঞ্জমেন্টটা ঠিক কেমন থাকে, পরপর কেমন থাকে, বাইরের আউটার এপিডার্মিস বা এপিব্লেমা থেকে একদম সেন্ট্রাল পিপ পর্যন্ত ঠিক কেমন থাকে, সেটা বোঝার জন্য এই ছবিটা একটু দেখলেই পরের সেকশানের ছবিগুলো বুঝতে খুব সুবিধা হবে। কীরকম আছে, পুরো উপর থেকে যখনই ব্লেড দিয়ে সেকশন করা হলো তখন একটা পাতলা সেকশন হিসেবে আমরা এটাকে দেখতে পাচ্ছি। এইটা দেখে আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই ছবিটা, এই মাথায় যেটা আছে, এটা একটা সেকশন, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা সিলিন্ডার টাইপ। এই সরু ছাঁদাটা যেখানে আছে, তার মানে এই সোজা একটা লম্বা পাইপ আছে, যতবারই কাটবো তখন এরকম জিনিস বেরোবে। আসলে এটা একটা পাইপ লাইন করা আছে, এই সেলগুলো পরপর সাজানো আছে, কম্প্যাক্ট সাজানোর পরে কি থাকছে, ঠিক এইরকম হয়ে থাকছে। এটা কাটলে পুরো এরকম একটা কম্প্যাক্ট স্ট্রাকচার থাকছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আইডিয়া হলো। এবার আমরা ডাইরেক্ট চলে যাব যেটা আছে, মনোকট রুট, ডাইকট রুটের স্ট্রাকচার, মনোকট স্টেম, ডাইকট স্টেমের স্ট্রাকচার, পাতা স্ট্রাকচার। এটা সিলেবাসে আছে, কম টাইমে তাড়াতাড়ি করে আমাদের বুঝতে হবে। যাই হোক, এটাও একটা 3D ছবি দেওয়া আছে, কীরকম পরপর করে। পিথ জায়গাটা কোনটা না, মাঝখানটাতে, একদম মাঝখানটাতে ভাস্কুলার বান্ডিলের দ্বারা ঘেরা থাকছে যে পোর্শনটার পরে, যে পোর্শনটা কখনো হলো থাকতে পারে, কখনো জ্যান্ত সেল থাকতে পারে। হলো মানে ফাঁকা, নষ্ট হয়ে গেছে বা ফাঁকা আছে, বড় বড় ভ্যাকুয়ালযুক্ত সেল থাকতে পারে, অথবা প্যারেনকাইমাটার সেল থাকতে পারে। এই যে পোর্শনটা, এইটা হচ্ছে পিথ আর এই ভাস্কুলার বান্ডিল, এদেরকে নিয়ে অ্যারেঞ্জ করে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে স্টিলি। আচ্ছা, তার বাইরে কি থাকছে না, ভাস্কুলার বান্ডিলের জাস্ট বাইরে কি থাকছে না, বাইরে পেরিসাইকেল থাকছে। পেরিসাইকেলের পরে কি থাকছে না, এন্ডোডার্মিস থাকছে। এন্ডোডার্মিসের পরে কি থাকছে, বিরাট বড় একটা অঞ্চল জুড়ে কোটেক্স থাকছে। কোটেক্সের পরে বাইরে যেটা কভারিং, মূলের ক্ষেত্রে কি বলা হয়, এপিব্লেমা, আর স্টেমের ক্ষেত্রে এপিডার্মিস। একই রকম। এখন কথা হচ্ছে যে মনোকট রুটের ক্ষেত্রে কী রকম থাকবে। মনোকট রুটের ক্ষেত্রে নালিকা বান্ডিলটা এরকম গোল করে পরপর রাখা আছে। আর মনোকট ডাইকট রুটের ক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে আছে, এই যে উপরে যে বাঁ দিকে যে ছবিটা দেওয়া আছে। ঠিক আছে, এটা ডিটেলিংয়ে যখন যাব তখন আরও ক্লিয়ার করে আলোচনা হচ্ছে। এই যে ছবিটা রাখা আছে, এটা হচ্ছে ছোলা মূলের প্রস্থচ্ছেদ, টিএস অফ গ্রাম রুট। এক্ষেত্রে আমাদের এই প্র্যাকটিক্যালেও আছে, থিওরিতেও লিখতে হবে। তো ঘটনাটা হচ্ছে, কিছু ক্যারেক্টার এখান থেকে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি। সেই ক্যারেক্টারগুলো কি না, একদম মাঝখান থেকে শুরু হোক, পিথের পরে
যে নালিকা বান্ডিলগুলো আছে রুটের ক্ষেত্রে সবসময়ের জন্য রেডিয়াল মানে গোল করে সাজানো আছে, অরীয়ভাবে বিন্যস্ত রুটের ক্ষেত্রে, এটা যেন মাথায় থাকে সবসময়ের জন্য। তাহলে কি হচ্ছে না, এই যে ট্রান্সভার্স সেকশন অফ দ্য গ্রাম রুট ডাইকট সই এই যে দেওয়া আছে, অরীয়ভাবে বিন্যস্ত গোল করে আছে। মেটাজাইলেম আর প্রোটোজাইলেম, কোনটা মেটাজাইলেম কোনটা প্রোটোজাইলেম, এই যে এখানে দেওয়া আছে মেটাজাইলেম, আর এইগুলো হচ্ছে এই ধারেরগুলো হচ্ছে প্রোটোজাইলেম। মেটাজাইলেম মানে হচ্ছে বড় বড় জাইলেম, এই পাইপ এই যে বড় বড় জাইলেম, আর প্রোটোজাইলেম হচ্ছে ছোট ছোট জাইলেম। এখন কোশ্চেন হচ্ছে যদি সেন্টারের দিকে বড়, তারপরে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, এই যদি ঘটনাটা হয়, তাহলে এটাকে যদি আমি একটা তীরের মতো যদি পরপর যদি রেখাচিত্র দিই, তাহলে কি হবে, তীরের ফলাটা বাইরের দিকে থাকছে, তাহলে এই জাইলেমটা হয়ে যাবে কি হবে, এক্স আর্ক। আর যদি এটা উল্টো হতো তাহলে এটা হয়ে যেত এন্ড আর্ক। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে এটা একটা রুটের ক্যারেক্টার, রেডিয়ালি অ্যারেঞ্জ হবে নালিকা বান্ডিল, আর জাইলেম এক্স আর্ক হবে, বাইরের দিকে, তীরের মাথাটা বাইরের দিকে থাকবে। ঠিক আছে, এক্স আর্ক জাইলেম, তার মানে হচ্ছে মেটাজাইলেম ভিতরের দিকে, প্রোটোজাইলেম বাইরের দিকে। রুটের ক্ষেত্রে খুব স্বাভাবিক কথা তো, রুট কি করে, জল আপটেক করে। তাহলে কি হলো, সেন্ট্রাল এই যে উপরের ছবিটাতে যদি আমরা যাই, উপরের ছবিটাতে যদি আমরা যাই, দেখা যাচ্ছে যে মাঝখানে বড় বড় পাইপগুলো আছে আর ধারে সরু সরু পাইপগুলো আছে। জল মানে এটা পুরো পরের দিকে ভেবে বলতে গেলে এরকমই যে পরপর সেলগুলো ডেড হচ্ছে, পাইপলাইনটা ক্লিয়ার হচ্ছে, যে পাইপলাইন প্রথমে তৈরি হয়েছিল সেটা আরও বড় স্ট্রাকচার নিয়েছে, পরের দিকেরগুলো ছোট হচ্ছে। এরাও গাছের বয়স যখন বাড়বে তখন এরাও আস্তে আস্তে এরকম বড় স্ট্রাকচারের দিকে যাবে, মাঝখানেটা আরও বড় হবে, এটা হতে থাকবে। যাই হোক, এটা হচ্ছে ভাবতে গেলে জিনিসটা কেমন হয় আর কি। তাহলে মোটামুটি মাঝখানের দিকে বড় বড় চ্যানেলগুলো থাকবে আর ধারের দিকে সরু সরু চ্যানেলগুলো থাকবে। সেই জন্য এটা হচ্ছে এক্স আর্ক প্রতি, তীরের মাথাটা বাইরের দিকে। ঠিক আছে, আচ্ছা, একটা ক্যারেক্টার ক্লিয়ার হলো। সেকেন্ড কথা হচ্ছে রুটের রুট হেয়ার সবসময়ের জন্য মূলের রোম এককোষী হবে, মূলের রোম বহুকোষী হয় না, মূলের রোম সবসময়ের জন্য এককোষী হয়। এই যে ছোলা মূলের প্রস্তুচ্ছেদ। আচ্ছা, মূলের যে বাইরের যে আবরণ থাকে তাকে এপিডার্মিস বলা হয় না, এপিব্লেমা বলে। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে নালিকা বান্ডিলের জাস্ট পরে কি থাকছে, এন্ডোডার্মিস আর পেরিসাইকেল। তাহলে কোটেক্স, এই কোটেক্স শেষ হচ্ছে যেখানটাতে, একদম প্রথমে থাকছে কি, এক্সোডার্মিস বলতে পারো, মানে এপিডার্মিস যেটাকে বলা হয়, মানে এপিব্লেমা মূলের আবরণ, সেটা একটা এককোষী লেয়ার, একটু কোটেক্সের সেলের থেকে একটু ডিফারেন্ট দেখতে, পরপর পরপর কম্প্যাক্ট সাজানো আছে। তার গা থেকে এই এপিডার্মাল লেয়ারের সেলগুলো থেকে বা এপিব্লেমার সেলগুলো থেকে একটা করে অ্যাপেন্ডেজ মানে একটা করে প্রবর্ধক বেরিয়ে আছে, যেটাই হেয়ার, রুট হেয়ার, জল শোষণ করার জন্য কাজে লাগবে। এখন কথা হচ্ছে জল কীভাবে শোষণ হয়, এর আগের ক্লাসে দেখিয়েছি। সেটা হচ্ছে একটা অ্যাপোপ্লাস্টিক, একটা সিমপ্লাস্টিক। অ্যাপ্লাস্টিক তার মানে হচ্ছে প্রোটোপ্লাজমকে বাদ দিয়ে যেভাবে জল ট্রান্সপোর্ট হবে অ্যাপোপ্লাস্টিক, আর সিমপ্লাস্টিক হচ্ছে প্রোটোপ্লাজমকে ইনভলভ করে যেভাবে জল ট্রান্সপোর্ট হবে সেটা হচ্ছে সিমপ্লাস্টিক। কীরকম হচ্ছে না, খুব সহজ কথা, জল এখানে শোষিত হলো। আচ্ছা, পেনটাকে সরু করতে হবে, পেনটাকে সরু করতে হবে। তা জল এখানে শোষিত হলো, শোষিত হওয়ার পরে জল এখানে আছে। জল কিভাবে যেতে পারে না, জল এই সেল ওয়ালের ভিতর দিয়ে গেল, এই সেল ওয়ালের ভিতর দিয়ে গেল, এই গ্যাপ দিয়ে যাচ্ছে, এইখানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এই ফাঁকা জায়গা থেকে যাচ্ছে, এভাবে যেতে পারে তো। এইভাবে যদি যায়
তাহলে সেটা প্রোটোপ্লাজমকে বাদ দিয়ে হচ্ছে, তাহলে সেটা হবে অ্যাপোপ্লাস্ট। আর রেড পেন্ডিং সরু, আর এইভাবে জলটা ঢুকলো, একই সঙ্গে ঢুকছে, ঢোকার পরে কি হলো, এই সেল থেকে এই সেলে যাওয়ার জন্য প্লাজমোডেসমাটা এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এই প্লাজমোডেসমাটা কোষান্তর যে রন্ধ্র আছে তার ভিতর থেকে যাচ্ছে, এইভাবে যখন জলটা ট্রান্সপোর্ট হচ্ছে এটা হয়ে যাবে সিমপ্লাস্ট। ঠিক আছে, সিম্পলি প্রোটোপ্লাস্টের ভিতর দিয়ে যাচ্ছে সিমপ্লাস্ট, এইভাবে মনে রাখো। আচ্ছা, অ্যাপোপ্লাস্ট বোঝা গেছে, সিমপ্লাস্ট বোঝা গেছে, জল কীভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। এই জল ট্রান্সপোর্ট হতে গিয়ে তাহলে কী হবে, যে জলটা বাইরে থেকে আসছে সে তো তাহলে সেলকে ভাসিয়ে নিয়ে চলে যাওয়ার মতো জায়গাতে হাজির হয়ে যেতে পারে, সেইটাকে একটা আটকানোর বন্দোবস্ত আছে রুটের। সেটা কি না, এই যে পেরিসাইকেল লেয়ারটা আছে, পেরিসাইকেল যে লেয়ারটা আছে না, এই পেরিসাইকেল লেয়ারে একটা থিকনিং থাকে যেটাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। এই থিকনিংগুলোর মাঝখানে মাঝখানে কিছু জায়গা থিকনিং হয়নি, সুবিরিনাইজ হয়ে মানে সুবিরিন ডিপোজিশন হয়ে থিকনিং হয়ে থাকে। তারপরে এনোডার্মিসের ক্ষেত্রে স্টার্চ ডিপোজিশন থাকে, আর এর ক্ষেত্রে সুবিরিন ডিপোজিশন থাকে। এখন জল এলো, এরকম জল, এই সবুজ ক্যালিটার জলটা, সবুজ ক্যালিটার জলটা এরকম করে এলো, আসার পরে এলো, সবই বুঝলাম, দিয়ে এসে ধাক্কা খেয়ে গেল, কারণ আর এখানে কোনো বয়ে আসতে দেবে না। এইবার কিন্তু অন্যরকম ট্রান্সপোর্টে যেতে হবে, যে ট্রান্সপোর্টটা ফ্যাকাল্টেটিভ হবে, মানে সিলেক্টিভ হবে। তাহলে এই পাশের সেল দিয়ে ঢুকতে দেবে, সরু এই চ্যানেলটা দিয়ে ঢুকতে দেবে, কোনো একটা সেল পাশের সেলটাতে ঢুকবে, সেই সেল তার প্রয়োজন মতো নয়, যেরকম প্রেসার আছে, টার্গার প্রেসারগুলো যেমন আছে সেই অনুযায়ী মেনটেন হয়ে তখন কিন্তু এটা সিমপ্লাস্টিক ট্রান্সপোর্টের মধ্যে চলে যাবে। তখন আর এটা ফুললি অ্যাপোপ্লাস্ট ট্রান্সপোর্ট হয়ে আর আসতে পারলো না, তখন এটা সিমপ্লাস্টিক ট্রান্সপোর্টে মুভ করলো। তাহলে প্যাসেজ সেলের কাজ কি হলো, আর ক্যাসপেরিয়ান স্ট্রিপের কাজ কি হলো না, ক্যাসপেরিয়ান স্ট্রিপের কাজ হচ্ছে সুবিরিনাইজ ডিপোজিশন করে ইন্টারনাল স্ট্রাকচারে টার্গার প্রেসারকে মেনটেন করা, জলের ট্রান্সপোর্টকে কন্ট্রোল করা। আর পাসেজ সেলের কাজ হচ্ছে যেখানে যেখানে সুবিরিনাইজ ডিপোজিশন হয়নি বা ইচ্ছে করে করেনি বা সিস্টেম অনুযায়ী হয়নি, সেই জায়গা থেকে জলকে, অ্যাপোপ্লাস্টিক জলকে সেলের মধ্যে নেওয়া, তারপর সেটা সিমপ্লাস্টিক ফরম্যাটে নিয়ে গিয়ে প্রোটোপ্লাস্ট হয়ে গিয়ে প্রয়োজন অনুযায়ী সেটা জাইলেমে হাজির হবে। বোঝা গেল? তাহলে এই পাইপলাইন মাঝখানে সেন্ট্রাল কোর বরাবর জল আবার উপরের দিকে উঠতে থাকবে, তাহলে সেন্ট্রাল কোর বরাবর জল ট্রান্সপোর্ট হবে। ঘটনাটা হলো বাইর থেকে জল এই রুট হেয়ারে এলো, রুট হেয়ারে আসার পরে জল এরম করে হাজির হয়ে এই হাজির হলো পাসেজ সেলের পরে এবার নিয়ম অনুযায়ী গিয়ে হাজির হলো এটা থেকে সেন্ট্রাল কোর হয়ে জল এবার উপরের দিকে উঠতে থাকলো। ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত ক্লিয়ার কিভাবে যায়। আচ্ছা, এবার আমরা গ্রাম রুটের ক্ষেত্রে একটু ডেসক্রিপশানে যাই। এটা হচ্ছে ট্রান্সফার সেকশনে, যেটা আমরা মাইক্রোস্কোপের স্লাইডে যেটা দেখতে পাবো সেটা এইটা, আর এটা যখন আমরা সেলুলার ছবি আঁকবো তখন হচ্ছে এইটা, এই ঘটনাটা থাকছে। আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ সম্বন্ধে একটু পড়াশোনা করছি। ঠিক আছে, তো এই এক একটা লেয়ারের এক একটা বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করি। তো রুট হেয়ার, আগেই বলা হয়েছে আমরা রুট হেয়ার কী করছি না, এটা একটা বাইরের সেল, এক্সোডার্মিস যেটা বলতে চাইছি, মানে এপিব্লেমা বলি, এটা রুটের ক্ষেত্রে এপিব্লেমা, তার বাইরের যে একটা অ্যাপেন্ডেজ মতো বেরোচ্ছে এবং এটা অবশ্যই এককোষী, এখানে কোনো বহুকোষী নেই। বহুকোষী কিন্তু স্টেম হেয়ারের ক্যারেক্টার, রুট হেয়ারের ক্যারেক্টার সবসময় জন্য এককোষী হলো। আচ্ছা, তারপরে কি হচ্ছে না, এই সেলগুলোর ক্যারেক্টার কি হচ্ছে, এই যে সেলগুলো যেগুলো আছে না, এই সেলগুলোর ক্যারেক্টার হচ্ছে না, এটা জ্যান্ত সেল, প্যারেনকাইমাটাস সেল, জ্যান্ত সেল, ঘন সন্নিবিষ্টভাবে থাকে, মানে একদম গায়ে লেপ্টে থাকে, প্রশান্ত রন্ধ্রবিহীন অবস্থাতে থাকে, কারণ এখান থেকে এর দিকে ট্রান্সপোর্ট করার কোনো প্রয়োজন নেই, মানে এই সেলটা থেকে এই সেলটার গায়ে এইভাবে কোনো জল যাওয়ার ব্যাপারটা নেই, কারণ রেডিয়ালি তাহলে জলটা ঘুরতে থাকবে। সেটা না করে কি হবে না, এই সেলটা তার পাশের সেলটা যেই জল টানবে সে কিন্তু নিচে মানে কোটেক্স লেয়ারকে পাঠানোর চেষ্টা করবে জলটা। তার জন্য এই দুটো জায়গাতে কোষান্তর রন্ধ্র, এই জায়গাটাতে কোষান্তর রন্ধ্র নেই, এখানে কোষান্তর রন্ধ্র থাকবে। ঠিক আছে, যাই হোক,
তাহলে কি হলো, এইগুলোতে কি থাকছে বা প্রেসারে থাকছে, এবং এটা খানিকটা অসমোটিক ফরম্যাটে নেওয়ার চেষ্টা হবে, আর এর গা বেয়ে পরের সেলে ঢুকবে জল, গা বেয়ে পরের সেলে ঢুকবে মানে অ্যাপোপ্লাস্টিকভাবে ঢুকবে। ঠিক আছে, তাহলে কি হলো না, ঘন সন্নিবিষ্ট হলো, প্রশান্ত রন্ধ্রবিহীন হলো, দেখতে এরম ব্যারেল শেপেড, পিপিএ বলে ব্যারেল শেপেড। আর 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 হচ্ছে আর হচ্ছে একটু প্রোটেক্টিভ, কোটেক্সের মতো পাতলা ইয়ে নয়, একটু প্রোটেক্টিভ থাকে। ঠিক আছে, খুব বেশি প্রোটেক্টিভও নয়, খুব বেশি প্রোটেক্টিভ আর হাইপোডার্মিসের ক্যারেক্টার গেল, প্যারেনকাইমাটার সেল গেল। এরপরে কেস থাকবে না, সবচেয়ে বড় যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে কোটেক্স, বহিস্তর সবচেয়ে বড় যেটা থাকবে, তা গোলাকার সেলগুলো হবে, সেলের নেচার হচ্ছে গোলাকার হবে, জ্যান্ত হবে, অবশ্যই প্যারেনকাইমাটাস হবে। আর কখনো কখনো না, এমনি কিছু ফুড গ্রেন সেটসার আর কি ডিপোজিশন পাওয়া যাবে এর মধ্যে, কারণ এটা কিছু ফুড ডিপোজিশনও করবে, এবং এটা বহুস্তর মাল্টি লেয়ার, পর কত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে গুনতে থাকো, এবার থেকে সে মাথা পর্যন্ত একটা মাল্টি লেয়ার বিরাট বড় একটা স্ট্রাকচার নেবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি থাকছে না, তারপরে থাকছে ডার্মিসের যদি আমরা হিসেব হয়, একদম বাইরেরটা যদি এক্সো হয়, মাঝখানে একটা কোটেক্স যদি মধ্য হয়, তাহলে ভিতরেটা এন্ডো হবে খুব স্বাভাবিকভাবে। তাহলে এপিব্লেমা, কোটেক্স, আর তারপরে থাকছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের যে মানে এন্ডোডার্মিসের যে সেলের যে নেচার, এখানে ছবিটাতে দেখা হোক, এন্ডোডার্মিসের নেচারটা কি হচ্ছে না, এটা হচ্ছে ডার্মিসের মানে আবরণীর সবচেয়ে ভিতরের দিকে, ইও পিপের মতো দেখতে, ঘন সন্নিবিষ্ট প্যারেনকাইমাটাস সেল দ্বারা গঠিত, এবং এটা হচ্ছে পেরিসাইকেলের জাস্ট আউটার লেয়ার, মানে এরপরেই সেন্ট্রাল সিস্টেমটা চালু হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই যে থিকনিংটা দেখা যাচ্ছে এন্ডোডার্মিস একদম ইনার সাইডে যেটা তৈরি হচ্ছে, ডার্মিসের যেটা ইনার সাইড থিকেনিং আছে, সুবেরিন দ্বারা পরপর পরপর থিকেনিং হয়ে যাচ্ছে। এই যে থিকেনিং হচ্ছে, এই মাঝখানে মাঝখানে পারণ কোষ বা প্যাসেজ সেল তৈরি হচ্ছে। এইখান থেকে আগে যেটা বলছিলাম যে এই গ্যাপ থেকে জল পরে পেরিসাইকেলের সেলে ট্রান্সপোর্ট হবে। এখন কথা হচ্ছে কি না, বাইরে এন্ডোডার্মিস সেন্ট্রাল করে যখন এন্ডোডার্মিস, তার গায়ে একটা থিন সিঙ্গেল লেয়ার একটা সেল থেকে যাচ্ছে, একটা সেলের লেয়ার থেকে যাচ্ছে, এটার নামই হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। পেরিসাইকেলের ভিতরে আমরা স্টিলিকে দেখতে পাবো, মানে নালিকা মান্ডিলের সেল এবং নরম প্যারেনকাইমাটা সেল এবং তাদের অ্যারেঞ্জমেন্টকে দেখতে পাবো। এখানে কেসটা হচ্ছে তাহলে পাসেজ সেল আর থিকেনিং, এটা কিন্তু এন্ডোডার্মিসের ক্যারেক্টার, পেরিসাইকেলের ক্যারেক্টার নয়। পেরিসাইকেল হচ্ছে পাতলা একটা থিন সেল লেয়ার, যেটা ব্যারেল শেপেড সেলগুলোর সাথে যুক্ত থাকছে, এবং প্যাসেজ সেল মারফত যে যখন জল ট্রান্সপোর্ট হচ্ছে সেটা তখন পেরিসাইকেল হয়ে নিচে নামছে, মানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, প্যাসেজ সেলগুলো কিন্তু টার্গেটের জায়গা হচ্ছে জাইলেম ফ্লোয়েম যেখানে আছে, স্পেশালি জাইলেমের প্রোটোজাইলেমগুলো যে পোর্শনটা আছে সেই পোর্শনগুলোতেই কিন্তু প্যাসেজ সেলগুলো সাধারণত তৈরি হয়, তার আশেপাশে তৈরি হয়। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল, রুট হেয়ার, এপিব্লেমা, কোটেক্স, তারপরে এন্ডোডার্মিস, ক্যাসপেরিয়ান স্ট্রিপ, প্যাসেজ সেল, তারপরে ভিতরে পেরিসাইকেল, তারপরে থাকছে নালিকা বান্ডিল, স্টিলি, জাইলেম ফ্লোয়েম আর প্যারেনকাইমাটা সেল দ্বারা গঠিত স্টিলি। এর এই অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম স্টিলির ভাগ আছে। তো আমরা এবারে পেরিসাইকেলের ভিতরটা কি আছে সেটা দেখছি। তাহলে সেন্ট্রাল পার্টটা কি আছে, সেন্ট্রাল পার্টের এই যে এই পোর্শনটা, আহা কি হলো, পেন সরে গেল, সেন্ট্রাল পার্টে যে এই যে পোর্শনটা, এই পোর্শনটার নাম হচ্ছে পিথ বা মজ্জা, আর
এগুলো তো পাইপের মতো পরপর আছে, তাহলে এই জায়গাটাতে এসে পাইপটা শেষ হয়ে গেছে। এখানে বড় বড় পাইপ, তারপরে সরু পাইপ, তারপর সরু পাইপ যেরকম থাকে, তাহলে এই এই পোর্শনটাতে এসে সবুজ নীলকালিতে নেই, এই পোর্শনটাতে কিন্তু শক্ত সেল নয়, নরম সেল। এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় পিথ, সেন্ট্রাল কোর যেটা থাকছে। তো এক্ষেত্রে ছোলা মূলের ক্ষেত্রে পিথ একবারে নগণ্য টাইপের থাকবে, ছোট্ট। তাহলে এটা একটা ক্যারেক্টার ডাইকোটিলিনাস স্টেমের, রুটের, এটা একটা ক্যারেক্টার। তাহলে আর এক্সার্ক, জাইলেম এক্সার্ক আগেই হয়েছে কথা। আচ্ছা, আর প্রোটোস্টিলি টাইপের, স্টিলি হচ্ছে প্রোটোস্টিলি, আর ভাস্কুলার বান্ডিল রেডিয়াল, গোল করে আছে। এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা, তাহলে গোল করে পরপর সাজানো আছে। তাহলে এটা একটা ডাইকোটিলিনাস স্টেমের ক্যারেক্টার, এই ডাইকোটিলিনাস রুটের ক্যারেক্টারগুলো পাওয়া গেল। মক্সি চুপ কর। আরেকটা জিনিস বলা হয়নি, কিউটিকেলের আবরণ নেই ডাইকট রুটের ক্ষেত্রে। এই রুটের ক্ষেত্রে কিউটিকেলের আবরণ থাকে না, এপিডার্মিসটা নন কিউটিকুলারাইজড। ঠিক আছে, তাহলে ডাইকট রুটের সম্বন্ধে আমরা এখানে গ্রাম রুট মানে ছোলা মূলের প্রস্তুচ্ছেদ থেকে আমরা মোটামুটি ডাইকট রুটটা বুঝতে পারলাম। নেক্সট আমরা যাব মনোকট রুটের ক্ষেত্রে। মনোকট রুট, মনোকট রুট বলতে মনোকটিলিডানাস প্ল্যান্ট, যেরকম ধান, গম, ভুট্টা, কচু, এদেরকে বলছি। তো আমরা এখানে দেখছিলাম এটা হচ্ছে কচু মূলের প্রস্তুচ্ছেদ, আর এটাতে হচ্ছে ভুট্টা মূলের প্রস্তুচ্ছেদ। এখন ব্যাপার হচ্ছে মেন ফান্ডাটা ডিফারেন্সটা কোন জায়গাটা থাকছে, এই দুটো ছবি যদি পাশাপাশি রাখা যায়, কিংবা এই কালার ছবিটাও যদি পাশাপাশি রাখা যায়, তাহলে দুটোই কিন্তু রেডিয়ালি অ্যারেঞ্জড। আমরা ডাইকট রুট আর মনোকট রুটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নালিকা বান্ডিল দুটোই কিন্তু অরীয়ভাবে বিন্যস্ত, রেডিয়ালি অ্যারেঞ্জড। কেসটা হচ্ছে পিথটা, ডাইকট স্টেমের ক্ষেত্রে পিথটা অলমোস্ট, ডাইকট রুটের ক্ষেত্রে পিথটা অলমোস্ট ভ্যানিস, অথবা খুব ছোট, হয় হলো হয়ে গেছে অথবা ছোট হয়ে গেছে। কিন্তু মনোকটের ক্ষেত্রে পিথের সাইজটা ভ্যানিস হতে পারে, কিন্তু সাইজটা অনেকটা বড়। এখানে সজীব প্যারেনকাইমাটাস সেলের পরিমাণ বড়, অথবা বড় বড় ভ্যাকুয়ালযুক্ত সেল আছে। এক, দুই হচ্ছে 2 থেকে 6টা এখানে রেডিয়ালি অ্যারেঞ্জ নালিকা বান্ডিল, মানে শক্ত সেলগুলো। মেকানিক্যাল টিস্যুর ক্ষেত্রে আমরা যদি বলি যে শক্ত যে কেবলগুলো থাকছে 2 থেকে 6টার মধ্যে সীমাবদ্ধ, আর এটা হচ্ছে 8টার বেশি হবে, 8টা অথবা 8টার থেকে বেশি হবে। এই দুটো হচ্ছে মেন ফান্ডার পার্থক্যটা যেটা থাকছে, দেখা মাত্র বোঝা যাবে। পলিআর্ক হতে পারে, যাই হোক। তাহলে কি দাঁড়াচ্ছে না, আর বাদ বাকি মোটামুটি দেখা মাত্র বোঝা যাচ্ছে। এরও ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকবে এন্ডোডার্মিসে, এও প্যাসেজ সেল থাকবে, সবই থাকবে। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে নালিকা বান্ডিলের যে ছড়ানোটা, সেই নালিকা বান্ডিলটা অরীয়ভাবে বিন্যস্ত থাকলেও 8টা বা তার বেশি রিং থাকবে। এখানে পরিষ্কার মেজের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এখানে বলছে এপিডার্মিস ইজ দ্য প্রেজেন্স অফ ইউনিসেলুলার হেয়ার, ভালো। অ্যাবসেন্স অফ হাইপোডার্মিস, হাইপোডার্মিসের অ্যাবসেন্স মানে হচ্ছে ওটা রুটের ক্যারেক্টার। স্ক্লেরেনকাইমাটাস সেল দ্বারা এপিডার্মিসের নিচে কিছু সেল তৈরি থাকে এবং একটা স্বাভাবিক থিকিনিং থাকে, ডবল লেয়ার হয়ে থাকে, কখনো কখনো মাল্টি লেয়ারও হয়। তবে এই যে লেয়ারটা থাকে, একটা সিঙ্গেল লেয়ার স্ক্লেরেনকাইমাটাস থাকে এরকম একটা জায়গাতে, সেটা হাইপোডার্মিস বলে। সেই হাইপোডার্মিসটা রুটের ক্ষেত্রে থাকে না, স্টেম হলেই হাইপোডার্মিসকে পাওয়া যাবে। আচ্ছা, রেডিয়ালি অ্যারেঞ্জড ভাস্কুলার বান্ডিল রুটের ক্যারেক্টার। 8 or more than 8 ফ্লোয়েম অ্যান্ড জাইলেম বান্ডিলস, 8টা এবং তার থেকে বেশি, তার মানে বুঝতে হবে এটা মনোকটিলিডোনাস রুট। ওয়েল ডেভেলপড পিথ, মানে মাঝখানটাতে তাহলে বড় বড় সেল থাকতে পারে, কখনো কখনো হলো হতে পারে, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় ভ্যাকুয়ালযুক্ত প্যারেনকাইমাটাস বড় বড় সেল থাকছে। তাহলে বুঝতে হবে এটা একটা মনোকট রুটের সেকশন। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি পয়েন্টিংটা করা আছে।
ভালো করে দেখে নিলে বোঝা যাবে। তাহলে অ্যানাটমি অফ মনোকট রুট অ্যান্ড ডাইকট রুট এই ব্যাপারে আমাদের একটা ক্লিয়ারেন্স এলো। ঠিক আছে।